প্রতুল অকপট মাধ্যমের আমরা এই অনুষ্ঠানটা সম্প্রচার করছি। এখন আমাদের পাড়ার স্নেহধন্যা নিত্যু সরকার আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর তার যে দর্শন এবং তার যে বিপ্লবী আন্দোলনের যে চিন্তাধারা, তার যে অসাম্প্রদায়িক চিন্তাধারা, তার উপরে রেখাপাত করে কিছু বক্তব্য রাখবেন। নিত্যু সরকারকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম, আমার সতীর্থদের অভিনন্দন এবং ছোটদের এক রাশ উষ্ণ ভালোবাসা জানাই। আজ 23শে জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় গৌরবময় দিন। কারণ আজ থেকে গুণে গুণে 128 বছর আগে 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি অর্থাৎ আজকের দিনটিতে এক মহান কিংবদন্তি নেতার আবির্ভাব হয়েছিল, যার হাত ধরে বদল ঘটতে শুরু করেছিল ভারতবর্ষের ললাট লিখন, যার সিংহের ন্যায় পদচারণায় ভয় পেতে বাধ্য করেছিল তদানীন্তন ইংরেজ সরকারকে, যার হাতে পরাধীন ভারত ভূমিতে প্রথমবারের মতো উড়েছিল আমাদের আন বান শান, আমাদের তেরেঙ্গা, যার অমোঘ আহ্বান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বাণীতে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার তরুণ তরুণী ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে, হাসতে হাসতে দিয়েছিল আপন বলিদান দেশ ও মাতৃকার সম্মান ফিরিয়ে আনার তরে। তিনি হলেন আমাদের সকলের প্রণম্য ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অপরাজেয় সৈনিক, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। আজও যদি আমরা আমাদের বর্তমান প্রেক্ষাপটকে দেখি, তার প্রত্যেকটা বাণীকে কিন্তু আমরা আমাদের পাথেয় করে পথ প্রদর্শক হিসেবে আমরা কিন্তু বয়ে নিয়ে চলেছি। তিনি বলেছিলেন উচ্চ চিন্তাধারার দুর্বলতা দূর হয়, আমাদের সর্বদা উচিত উচ্চ চিন্তা করা। তার মানে কি, আমাদেরকে কিন্তু চিন্তাভাবনাগুলোকে সবসময় এমন পর্যায়ে ভাবতে হবে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে এগিয়ে যাওয়ার বাণী তিনি দিয়ে গেছেন। তিনি বলেছিলেন দেশমাতৃকার স্বাধীনতার লড়াইয়ে নেতাজির আগুন স্লোগান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এছাড়াও ছিল আপনার নিজস্ব শক্তির উপর বিশ্বাস রাখা উচিত, অপরের থেকে ধার করার শক্তি আপনার জন্য মারাত্মক হতে পারে। তার মানে আমাদের সবসময় তিনি দেশাত্মবোধক জাতীয়তাবাদ উনি কিন্তু আমাদের মধ্যে জাগরণ করে দিয়ে গেছিলেন। তিনি কিন্তু আমাদের বলেছিলেন স্বয়ংসম্পূর্ণ হতে, কখনো পরের উপর নির্ভরশীল করে বাঁচতে শিখিয়ে দিতে যাননি। এরকম অনেক 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 আদর্শের কথা তিনি কিন্তু আমাদেরকে বলে গেছেন। কিন্তু আজকে আমরা যদি বর্তমান প্রেক্ষাপট দেখি, সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু হানাহানি মারামারি জাতি প্রথা থেকে শুরু করে ধর্ম নিয়ে যে আমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলছে, সেখানে দাঁড়িয়ে তার এই যে এক একটা পথ প্রদর্শকমূলক যে নীতি আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষণে ক্ষণে লঙ্ঘন করছি। এতে করে কি হচ্ছে, আমাদের মধ্যে যেমন বৈষম্য সৃষ্টি হচ্ছে, আমরা একে অপরকে মারতে গিয়ে আমরা নিজেদের শক্তিকেই ক্ষয় করে ফেলছি। এতে আমাদের মধ্যে কিন্তু আমরা একত্র হচ্ছি না, বরঞ্চ আমাদের মধ্যে ডিভাইড হচ্ছে। আর তার ফলে কিছু বৈদেশিক শক্তি বা কিছু এমন শক্তি আমাদের মধ্যে রুল করার চিন্তা ভাবনা করছে, যেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে এমন যে জায়গায় দাঁড়াবে আমাদের অস্তিত্ব মিটে যাবে, ভারতবাসীর যে গৌরব ছিল এককালে সেই গৌরবটা মিটে যাবে। তাই আমাদের আজকের দিনে দাঁড়িয়ে শপথ নেওয়া উচিত আমরা নেতাজির আদর্শে আদর্শবান হয়ে আমরা যেন তার এই নীতি আদর্শকে ফলো করে চলতে পারি, তাকে আমরা আদর্শ ভেবে এই সমস্ত কথাগুলোকে আমরা আমাদের জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমরা যেন কাজে লাগাতে পারি। ব্যাস এইটুকুই আমার বক্তব্য, এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে প্রণাম। অক্ষয় প্রতুল অকপট মাধ্যমে এটা সরাসরি সম্প্রচার হচ্ছে, আপনারা দেখতে থাকুন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন পালনের উৎসব। এখন আমাদের দীপঙ্কর ঘোষ দেরি করে এসছে, তাকে কিছু বলতে হবে। বিশেষ করে আমি যেটা বলবো, দীপঙ্কর যথেষ্ট জানে যে নেতাজি সুভাষচন্দ্রের যে অসাম্প্রদায়িক চিন্তাভাবনা ছিল, বর্তমান যে ভারত বাংলাদেশ সর্বত্র একটা মৌলবাদী জিগির তুলে মানুষের আসল সমস্যা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তার উপর রেখাপাত করবার জন্য। নমস্কার সবাইকে। আজকে 23শে জানুয়ারি আমাদের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনাকে আমরা চিনেছি
উনি যদি 8-10 কংগ্রেস সভাপতির মতোই যদি কংগ্রেসে থেকে যেতেন, কিন্তু 1939 সালে যখন 8-10 কংগ্রেস আগে তো কংগ্রেসে প্রত্যেক বছর সভাপতি নির্বাচন হতো, তা ওই সময় প্রথমবার উনি নির্বাচিত ছিলেন, তারপরের বার আবারও জিতেছিলেন। সেটা গান্ধীজির কিন্তু পছন্দ হয়নি। গান্ধীজি ওনাকে পলিটিক্স করে ওনাকে যে করেই হোক সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। গান্ধীজি মনে করতেন যে নেতাজিকে কংগ্রেসের দরকার নেই, উগ্রপন্থী নরমপন্থী যে ব্যাপারগুলো আসছে আমাদের আগে বলল, খুব ভালো বলেছে। আসলে ওই সময় যদি কংগ্রেস না ত্যাগ করতেন তাহলে হয়তো গান্ধীজি আমাদের নেতাজিকে তার প্রকৃত যে চিন্তাভাবনা সেইটা আমরা ওনার প্রকৃত ওনার পার্সোনালিটি, ওনার যে বীরত্ব, পরাক্রম, সাহস, সেটা আমরা দেখতে পেতাম না। হয়তো উনি ওই জওহরলাল নেহরু বা অন্যান্যদের মতোই হয়তো থেকে যেতেন, কিন্তু এই দিনটি আজকে 23শে জানুয়ারি সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষ পালন করছে, এটা করতো না। কারণ ওই সময় উনি কিন্তু আমাদের আসল শত্রু হচ্ছে ব্রিটিশ। আমাদের নিজেরা ওই কিছুক্ষণ আগে বললো যে আমরা নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করে মেন টার্গেট আমাদের কিন্তু হাতছাড়া হয়ে যায়। সেই জন্য নিজেদের মধ্যে নিজেরা যদি এক হওয়া যায়, আমাদের অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে শত্রু হচ্ছে ব্রিটিশরাই আমাদের। আমরা ভারতীয়রা তো অন্য কোনো দেশে গিয়ে কোনো রাজত্ব করিনি। আমরা চায়নাতে গেছি, যাইনি। আমরা ব্রিটেনে গেছি না, ওরা এসছে। কারণ এটা ওদের ধর্ম যে অন্য দেশ সারা পৃথিবীকে লুটে পুটে খাবো, নিজেরা পাহাড় প্রমাণ বাড়ি তৈরি করব, ভালো থাকবো, নিজেদের প্রজন্ম ধরে প্রজন্ম অন্য জায়গা থেকে চুষে রক্ত চুষে ওরা বড় হবে, এটাই ওদের। কিন্তু আমাদের সনাতনী ধর্ম, হিন্দু ধর্ম বা আমাদের ভারতীয়ত্ব এই জিনিসটা নেই, যার কারণে আমাদের রক্তেই নেই ওটা। সেই জন্য আমাদের মেন টার্গেট এবং আমাদের আগাগোড়াই ওরা ব্রিটিশই হচ্ছে আমাদের শাসন করে গেছে এবং ব্রিটিশই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু ওই সময়ে ওইটাই উনি করেছিলেন যে ব্রিটিশ হচ্ছে আমাদের টার্গেট। না হলে উনি এই যে আইএস পরীক্ষা এখন যেটা সরাসরি ডিএম হচ্ছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওই সময় উনি অল ইন্ডিয়া বেসিসে 4 র্যাঙ্ক করেছিলেন, 4th হয়েছিলেন। সেই 4 র্যাঙ্ক করার পরে উনি কিন্তু ছেড়ে দিয়েছিলেন। যেহেতু কংগ্রেস সভাপতিত্ব, ওনাকে গান্ধীজি বলল যে তুমি ভাই এখান থেকে তুমি কংগ্রেস ছেড়ে দাও, তুমি তোমার পন্থা দেখো। তখন উনি কিন্তু কংগ্রেস সভাপতিত্ব রিজাইন দিয়ে উনি কী করলেন, এখান থেকে সবাই জানে যে এখান থেকে লুকিয়ে উনি ওই সময় রাশিয়া গিয়ে সরাসরি ওনার টার্গেট ছিল হিটলারের সঙ্গে যোগাযোগ করা, যাতে ব্রিটিশকে তাড়ানো। কারণ ব্রিটিশের ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, হিটলারই হচ্ছে ওনার বন্ধু, কারণ শত্রু হচ্ছে বন্ধু, এটাই নিয়ম। তো হিটলার এবং জাপান জার্মানি এবং জাপান এই দুজনকে হাত করার জন্য উনি হিটলারের সঙ্গে করেছিলেন, যাতে এই যে আমাদের ভারতীয় সেনাকে আরও বেশিভাবে শক্তিশালী করা যায় এবং সেখান থেকে ব্রিটিশদেরকে আঘাত করা যায়। নেতাজি কিন্তু এই নেতাজি আমরা বলি, নেতাজির নামটা কে দিয়েছিল? হিটলার। হ্যাঁ, অ্যাডলফ হিটলার, জার্মানির রাষ্ট্রনেতা। উনি পরে নেতাজির সাক্ষাৎ হওয়ার পরে নেতাজিকে বলেছিলেন, আপনি চলে যান, আপনার এই যত ভারতীয় সেনা আছে যেগুলো ব্রিটিশদের হয়ে লড়াই করত, তো ওই সময় হিটলার করেনি, বিশ্বাস করেনি যে ভারতীয় সেনাদের কি করে, ভারতীয় সেনা তো ব্রিটিশদের হয়ে লড়াই করছে, সে কি করে ব্রিটিশদের এগেনস্টে লড়াই করবে। তখন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু উনি ওখানে বুঝিয়েছিলেন এবং ট্রেনিং দিয়েছিলেন, এবং আমাদের ব্রিটিশ সেনা যারা ছিল ভারতীয় তাদেরকে ভালো করে প্রশিক্ষণ দিয়ে তখন কিন্তু অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্ট তৈরি করেছিলেন। এবং হিটলার তখন কিন্তু স্যাটিসফাইড হয়েছিলেন, বলেছিলেন ঠিক আছে তুমি চলে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি, আরও একটু ট্রেনিং দেওয়া দরকার আছে এদেরকে। তো হিটলার কিন্তু তখন সেনা পাঠিয়ে দিয়েছিলেন জাপানে। জাপানিজ যে সেনা নেভি ফোর্স, ওরা কিন্তু আমাদের সেনাদেরকে ট্রেনিং দিয়েছিলেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসু তখন জাহাজে করে আন্দামানে গিয়ে পৌঁছন।
সেগুলো সবাই জানে। সেখান থেকে আন্দামান থেকে তারপরে সিঙ্গাপুরে গিয়ে স্বাধীন পতাকা, ভারতের পতাকা উত্তোলন করেন এবং আস্তে 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 ওই সেনাগুলো তখন চলে এলো। তখন ওই যে আজাদ হিন্দ ফৌজ, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সেটা রাসবিহারী বসু অলরেডি তৈরি করেছিলেন, সেটারই উনি প্রধান সেনাপতি হলেন, সেনাপতি, হ্যাঁ, মানে একদম সুপ্রিম কমান্ড্যান্ট। তো তখন হলেন, তারপরে আস্তে আস্তে ফৌজ নিয়ে উনি আস্তে আস্তে এবার চলে এলেন মণিপুরে, সিঙ্গাপুর থেকে ওই দিক থেকে এসে বার্মা হয়ে ঢুকলেন মণিপুরে। এবার মণিপুরে সেই বিখ্যাত ডায়লগ যে ভারতীয়দের বললেন যে তুমি আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, দিল্লি চলোর ডাক দিলেন। এই দুটো তো দিল্লি চলার হয়নি, কারণ ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের অবস্থা খুব টাইট হয়ে গেছিলো, বোম ফোম মেরে আমেরিকা একদম একটা করেছিল। তখন এই যে এত পয়সা করি, কারণ নেতাজি সুভাষচন্দ্র তার পয়সা ছিল না, ওনার ছিল হচ্ছে ব্রেন। আর আমাদের ভারতীয় যে ইন্ডিয়ান নেভাল ফোর্স, যেটা এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ, আজাদ হিন্দ ফৌজ যাকে বলে, সেই আজাদ হিন্দ ফৌজের এই যে এত রসদ, পয়সা করি, খাওয়া দাওয়া কোথা থেকে আসবে? সেগুলো কে স্পন্সর করতো? পয়সাটা কে দিত? জাপান দিত। তো জাপানের ওপরে ওই 6ই আগস্ট আর 9ই আগস্ট পরপর 3 দিনের মাথায় একদম দুটো করে হিরোশিমা নাগাসাকিতে বোম ফাটলো, জাপান তছনছ হয়ে গেল। জাপান আর বলে দিল, খবর দিয়ে দিল নেতাজিকে যে আমরা আর পয়সা করি দিতে পারবো না। তখন আর কি, তখন আরেকবার উনি যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, ওখানে দেখি যাই। তারপরে জাপানের সঙ্গে সরাসরি জাপানে গেলেন, জাপানে গিয়ে কথাবার্তা বললেন, ওরা সত্যি বললো আমরা, তখন তো আর টেলিফোন মানে কি ওইভাবে তো আর মোবাইল ফোন ছিল না যে আমরা আর এখন কিছু দিতে পারছি না বা ইত্যাদি। তো তখন ওনাকে যেতেই হয়েছিল। তা জাপানে গিয়ে সরাসরি জাপানের যে প্রশাসক, তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে উনি বললেন যে না, আমরা আর এখন দিতে পারছি না। তখন নেতাজি সুভাষচন্দ্র বসু, শোনা যায় যে উনি আবার রিটার্ন আসার সময় দুর্ঘটনায় মারা যান। এটা এখনও পর্যন্ত কোনো কনফার্ম নয়। লোকে বলে ওইখানে যে সার্কোজি মন্দিরে ওনার জীবাশ্ম ওগুলো আছে। ওনার মেয়ে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মেয়ে অনিতা বসু এখন জার্মানিতেই আছেন, কিন্তু উনি বলেছেন তাহলে ডিএনএ টেস্ট করা হোক। তো ডিএনএ টেস্ট তো এখনও পর্যন্ত কোনো সরকারই কিছু করল না, আগের কোনো সরকার না এখন কোনো সরকার, কেউই কিছু উচ্চবাচ্য নেই। মানে তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। তো যাই হোক, আমাদের যারা শাসন করেছে তারাই হচ্ছে আমাদের শত্রু, কারণ তারা আমাদেরকে কিছুই দেয়নি, তারা আমাদের থেকে নিয়েছিল শুধু। তো আমাদের মহান দেশপ্রেমিক, মহান এখনও পর্যন্ত মানে দেশপ্রেমিক যদি বলা হয়, মানে আমাদের ভারতের পৃথিবীর ইতিহাসে, তো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু মানে প্রথমের দিকেই থাকবেন। তো এই রকম নেতাজিকে আমরা মানে যতই কম বলবো ততই, মানে যত বেশি বলবো ততই কম বলা হবে। এই মহান দেশপ্রেমিককে আজকে আমরা সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আমাদের এই এলাকার যারা এই পাড়াবাসী, এলাকাবাসী, আমরা প্রতি বছরের ন্যায় আমরা এই অনুষ্ঠানটা করি। এটা মানে প্রমাণ করে যে আমরা আমাদের হৃদয়ে আমাদের নেতাজি কতখানি জায়গা জুড়ে রয়েছে। ঠিক আছে, আমাদের উদ্যোক্তাদের সম্পূর্ণভাবে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসুন আমরা সকলে মিলে আগামী প্রজন্মের কাছে নেতাজির চিন্তাভাবনা, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবাদর্শ আমরা যাতে সকলে গ্রহণ করি এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবাদর্শের মাধ্যমে তাদের অনুপ্রাণিত করে দেশভক্তি, অসাম্প্রদায়িক মানসিকতা, ধর্মান্ধতা থেকে দূরে থেকে প্রকৃত মানুষ হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানাই এবং নিজেরাও তাকে গ্রহণ করি। এই কথা বলে এখনকার এই বক্তব্য শেষ করছি।